এই যে এখন চলচ্চিত্র এখন নিয়ে প্রচুর লোকে বিদীপ্তা কি ভালো অভিনেতা, এই ওই ওই প্রচুর কাজ, আবার এমন একটা সময় আসবে যখন কিন্তু কোনো কাজ থাকবে। রিসেন্টলি মানে চমকিলা দেখে দিলজিৎ দোসাঞ্জির মানে আমার মনে হচ্ছে যে কি প্রেমে পড়েছি। সাহসী মানে একটু বোল্ড চরিত্র, কিছু বোল্ড সিনস আছে নীলের সঙ্গে আমার, সেইগুলোতে আমার মনে হয় আমার শরীর আমার জীবন আমি আমার যেটা ভাল লাগবে আমি সেটা করবো। নিশ্চয়ই বাকি আছে, এখনো আমি কিছুই করে উঠতে পারিনি, কতটুকু করেছি। তো আমরা ইউবাইতে আজকে আছি। আজকে কে আছে আমাদের সাথে দেখতে তো পাচ্ছেন, আর শুনতে যারা পাচ্ছেন তাদের জন্য বলে রাখার সাথে বিদীপ্তাদি রয়েছে। একজনই বলে বিদীপ্তাদি বললে আর কিছু মাথায় আসে না, তাই বলতে হবে। তো বিদীপ্তা চক্রবর্তী আমাদের সাথে রয়েছেন। নতুন করে কিচ্ছু বলছি না, মানে এত বছর এত কাজ সবাই আমরা জানি, একটু আড্ডায় যাই আমরা। হ্যাঁ, যেটা তোমায় তখন বলছিলাম সেটা হচ্ছে যে এই যে শুরু নাটক তোমার সবারই, ইভেন তুমি যে ফ্যামিলিতে বিলং করো, মানে সেটা আমরা যারা একটু আগের তাও কিছুটা পেয়েছি। মানে স্যারের কথা বলছি, বিপ্লব কেদার চক্রবর্তী, আমরা স্যারই বলতাম, মানে আমরা তো জন্মভূমিতে বোধহয় একটু দেখেছি, তখন কিচ্ছু বুঝি না, ছোট অনেকটাই। পরবর্তীকালে তোমরা সেভাবে বাবাকে থিয়েটারে, হ্যাঁ থিয়েটারে পাইনি, এইটা মিস করি, মানে বড় হয়ে মিস করি, রিয়েলি মিস করি। ওই রকম ওই মাপের অভিনেতা তোমরা ছোটবেলা কিভাবে পেয়েছো? মানে বাবাকে বাবার মতন পেয়েছো না শুধু একজন নাটকের লোক? বাবার মতোটা কি, মানে বাবার মতো মানে ঘরে হ্যাঁ ভীষণ শাসন করবে, অঙ্ক করাতে বসবে, সে সবগুলোই বাবা করেছেন। আচ্ছা, মানে তুমি যেটা বললে বাবার মতো শাসন করা, ভালোবাসা, আদর দেওয়া, পড়াশোনার দিকে দেখা, সবটাই করেছেন। যদিও খুবই ব্যস্ত ছিলেন, নিজে চাকরি করতেন, বিধানসভা ভবনে একটা খুব বড় পোস্ট চাকরি করতেন, প্লাস তার সঙ্গে ছিল থিয়েটার অন্তপ্রাণ। বাকি সময়টা পুরোটাই সকাল থেকে বিকেল অবধি অফিস, তারপর থিয়েটার করে রাত্রিবেলা ফেরা। কিন্তু রাত্রে ফিরেও আমরা জানতাম আধ ঘন্টা হলেও বাবাকে সারাদিন স্কুলে কি হয়েছে, কি পড়াশোনা, পরীক্ষা হলে, হ্যাঁ এইগুলো খুব। আর ছুটির দিন শনি রোববার বাবার হয়তো নাটক নেই, রিহার্সাল নেই, অফিস তো ছুটি থাকতো, সেই দিনটা একদম সারাদিন নিয়ে বসতেন এক সপ্তাহ। কাজেই সেটা তো হয়েছে, তাছাড়া তার সঙ্গে হচ্ছে বিভিন্ন ধরনের মিউজিক শোনানো, সারা পৃথিবীর মিউজিকের সঙ্গে পরিচয় করানো, এবং মানে সেটা হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে শুরু করে ওদিকে হ্যারি বেলাফন্টে, বব ডিলান। তখন তো সমস্যাও ছিল জোগাড় করা। হ্যাঁ, জোগাড় কিন্তু ক্যাসেট তো পাওয়া যেত তখন আমাদের সময়, তার আগে গ্রামোফোন রেকর্ড ছিল। তো যখন যেটা এসছে আর কি সেই সবগুলো, এবং বিভিন্ন ফেস্টিভ্যালে, ফিল্ম ফেস্টিভ্যালে ছবি দেখতে নিয়ে যাওয়া, নাটক দেখা তো অভ্যেসের মধ্যেই ছিল, একটা নাটকের পরিবেশেই যেহেতু জন্মেছি। এবং আমার জীবনের প্রথম স্টেজে ওঠা হচ্ছে 6 বছর বয়সে, চেতনার একটি প্রোডাকশন, ভালো মানুষের পালা বলে একটি নাটক, সেই দিয়ে আমার অভিনয় বলতে গেলে শুরু। কাজেই ছোটবেলায় না, আসলে অনেকে জিজ্ঞেস করে কিভাবে তুমি খুব মানে অভিনয়টায় কিভাবে এলে। আসলে আমরা এমন একটা পরিবেশে, আমার হাওড়ায় যে আমাদের বিশাল পরিবার, ভীষণই কালচারালি, মানে সকলে মানে গান বাজনা নাটক যাত্রা, তখন যাত্রাও খুব ছিল। আমার ঠাকুরদা খুবই বিখ্যাত মানুষ ছিলেন হাওড়ায়, এখনো সবাই এক নামে চেনেন, ঋষিকেশ চক্রবর্তী। উনি স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন, পড়াতেন এবং যাত্রায় বিবেকের গান গাইতেন। তো কাজে এইরকম একটা পরিবেশের মধ্যে যেহেতু জন্মেছি, সেজন্য কিরকম মনে হতো যে অভিনয়টা বোধহয় করতেই হয়, মানে ওটা মানে একটা খুব নর্মাল ব্যাপার, চান করতে হয়, খেতে হয়, স্কুলে যেতে হয়, পড়াশোনা করতে হয়, অভিনয়টা বোধহয় করতে, এরকম একটা। এবং আমার মা ছিলেন নাচের দিকে, মা যেহেতু ডান্সার, তো সব মিলিয়ে গান বাজনা নাচ নাটক এই সবের মধ্যেই, এগুলো ছাড়া যে বড় হওয়া যায় সেটা আমরা ছোটবেলায় বুঝতে পারিনি। কাজে এটা খুব স্বাভাবিকভাবেই আমাদের কোথাও একটা দেখো, তোমার ক্ষেত্রে হয়তো বেশি, কিন্তু আগে মানে সেই সময় কোথায় একটা এই কালচারাল বিষয়টা ছিল সব বাড়িতে, ভীষণ ছিল। পাড়ায় পাড়ায় তুমি বলো, প্রত্যেকটা অনুষ্ঠান, আজকে রবীন্দ্র জয়ন্তী হোক, পুজো হোক, মানে প্রভাত ফেরি করে অনুষ্ঠান করে সেগুলো ভীষণ। আমি কদিন আগে দিল্লিতে গিয়েছিলাম, আমার বাবার এক পিসি, উনি দিল্লিতে থাকেন, এখন অনেক বয়স হয়ে গেছে, তিনি মানে দিদু আর কি, দিদু বলছিলেন যে শুনছিলাম যে ওনারাও ছোটবেলা থেকে মানে বাড়ির, মানে আমরা যাকে ঠাকুমার বন্ধু,
কাত্যায়নী দেবী তার নাম ছিল, তিনি কিন্তু নাটক লিখতেন। হ্যাঁ, সেই সময়কার মানে বয়স্ক মানুষ, হ্যাঁ বিধবা মানুষ, হয়তো সাদা শাড়ি পরেছেন কিন্তু নাটক লিখছেন, পাড়ার সমস্ত মেয়েদের দিয়ে নাটক করাচ্ছেন। তো দিদু বলছিলেন যে আমরা তো ছোটবেলা থেকেই এইগুলোই করে বড় হয়েছে, তখন একটা অন্যরকম পরিবেশ ছিল। এটা শুনে আমার দারুণ লাগলো বেসিক্যালি, কারণ হচ্ছে কোথাও ওমেন এম্পাওয়ারমেন্ট এটাই, এই যে উইমেন এম্পাওয়ারমেন্ট একদমই তাই। এখন কথা হয়, এখন কথা হয়, কিন্তু সেই সময় কিন্তু ওই ছোট ছোট করে শুরু হয়ে তারা বাড়ির সব কাজও করতেন, ছেলে মেয়েও বড় করতেন, আবার এইগুলোও করতেন। এবার তুমি কি ঠিক করেই নিলে মানে অভিনয় করবে? এটার মধ্যে তো গেল অনেকটা দিন। ওইভাবে কিছু ঠিক করিনি, তখন তো পড়াশোনাটাই মেইন ছিল। একটা পজিশন, একটা জায়গা অবধি তো পড়াশোনা করতেই হবে, তো সেটা ছিল। এবং পড়াশোনা করতে করতে আমাদের সময়ে অভিনয় করার জায়গাটা ছিল হচ্ছে থিয়েটার। তখন তো কোনোদিন ভাবিনি যে ছবিতে, তখন ছবিতে অভিনয়, তখন তো টেলিভিশনের ওইরকম টেলিভিশনের সিরিয়াল আসেনি, মাঝে মাঝে দু একটা টেলিভিশনের নাটক হতো, সেটা ছাড়া বাবা খুবই করতেন। সেটা ছাড়া টেলিভিশনের তো এরকম রমরমা ছিল না, তখন আমরা জানতাম যে থিয়েটার করব, অভিনয় মানে থিয়েটার করব। শুধু থিয়েটার করলে তো থিয়েটার তো নিজের ব্যাগের পকেটের পয়সা দিয়ে করতে হতো তখন। তো রোজগারটা কি করবো, সে নয় একটা ভালো চাকরি করতে হবে, তার জন্য পড়াশোনা করতে হবে। তো সেই মতো পড়াশোনা করলাম, করে একটা ভোকেশনাল কোর্স বাবা জোর করে আমাকে পড়ালেন, ইন্স্যুরেন্স। তারপরে আমি ন্যাশনাল ইন্স্যুরেন্সে 11 বছর চাকরি করেছি। চাকরি করেছো তুমি? সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পাবলিক সেক্টরে আমি চাকরি করেছি। চাকরি করতে করতে থিয়েটার করেছি, এবং যখন ছোট ছিলাম ক্লাস 8-9 এরকম সময়, তখন আস্তে আস্তে টেলিভিশনের সিরিয়াল শুরু হচ্ছে। সোনেক্স এলো, জোছন জেঠু, জোছন দস্তিদার, ওদের যে গ্রুপটা ছিল, সেই দিয়েই আমাদের শুরু। তখন একদম স্কুলে পড়ি, আজ থেকে 35-36 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো তখন তো সেটা শখে করতাম, মানে এটা কখনো প্রফেশন হবে ভাবিনি। তো তারপরে চাকরি করতে করতে থিয়েটার তো সবসময় করেছি। তারপরে টেলিভিশনের স্কোপ বাড়লো, মেগা সিরিয়াল নামক জিনিস এলো, অনেক কিছু হলো পরপর। আমি ছবি অনেক পরে করেছি। হ্যাঁ, ছবি অনেকটা পরে, অনেক পরে। ছবিতে আমরা আসবো। মেইন হচ্ছে যে ফ্যামিলি, আবারও ফ্যামিলিতেই যাবো, সেটা হচ্ছে মজা হতো কখনো? দেখো সবাই অভিনেতা, মানে বিপ্লব স্যার অভিনয় ভীষণ মজা হতো। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে না সব ভীষণ, বললাম না গান বাজার মানুষ। আমাদের হাওড়ার বাড়িতে এখনো পর্যন্ত আমার এক দাদু, মানে বাবার কাকা, নতুন কাকা, তখনকার দিনে অনেক ভাই হতো না, সেই ফুল কাকা নতুন কাকা, সেই নতুন দাদুর লেখা স্ক্রিপ্ট চণ্ডী, যেটা আমরা মহিষাসুর মর্দিনী শুনি মহালয়ার দিন, সেই ধরনের একটা স্ক্রিপ্ট আমার নতুন দাদুর করা ছিল। তিনি নিজে ওটা পাঠ করতেন, এবং বাড়ির সবাই, মানে বাড়ির বউরা, মানে মা, কাকিমা, আমরা সবাই, বিশাল বড় ফ্যামিলি, তো সবাই মিলে আমরা মহালয়ার দিন ভোর থেকে উঠে চণ্ডী পাঠ করতাম, এবং বিভিন্ন জায়গায় কলস করতে যেতাম। মানে ওই মহালয়া থেকে ষষ্ঠীর দিন অবধি প্রায় প্রতিদিন ভোরে আমাদের বিভিন্ন, যে বাড়িতে ধরো একটা বাড়ির পুজো বা কোনো পাড়ার, আমাদের কলস করতে যেতে হতো। তো এখন কলস মানেই আসলে টাকার কথা মনে পড়ে। হ্যাঁ, তখন তো টাকা পয়সার ব্যাপার ছিল না, তখন সেটা ভালোবেসে, এবং ফ্যামিলির সবাই, মানে আমার কাকা হারমোনিয়াম বাজাচ্ছেন, আর এক কাকা বেহালা বাজাচ্ছেন, আর এক দাদা তবলা বাজাচ্ছে, আর আমরা এই সবাই পারফর্ম করছি। কম্পিটিশন হয়েছে তোমার আর সুইপ্তাদির মধ্যে? দুজনেই তো অভিনেত্রী। না না, সেটা কখনো ওই চরিত্রটা করছে না 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 না, সেটা কখনোই হয়নি, কারণ সেটা কোনোদিন ভেতরের মানে মাথাতেই আসেনি, মাথায় আসার কোনো স্কোপই ছিল না। প্যারালি তোমরা কাজ করেছো না সেই টাইমে একই নাটকে? হ্যাঁ হ্যাঁ, সে তো করেইছে। আমাদের যে দল ছিল বাবার থিয়েটারওয়ালা, বাবা যখন চেতনা থেকে বেরিয়ে এসে থিয়েটারওয়ালা করতেন, তখন তো আমরা 3 বোনেই সেই দলে অভিনয় করতাম। এইবার আমি জানতাম না, দেখিও নি নাটকটা, আমি ওই পড়াশোনা করতে গিয়ে পেলাম। তোমার একটা কামব্যাক ছিল থিয়েটারে অনেক বছর পর, দ্যাট ওয়াজ আ গ্রেট হিট, মানে ব্রেন। হ্যাঁ, এখনো চলছে 12 বছর। মাঝখানে অনেক বছর থিয়েটার করিনি, কারণ ওই চাকরি, তারপর যখন টেলিভিশন এলো, আমি অনেকগুলো মানে গণমাধ্যম বলতে যা যা বোঝায় প্রায় সবেতেই আমি কাজ করেছি। নিউজ পড়েছি, আমি রেডিওতে কাজ করেছি, নিউজের দীর্ঘদিন ধরে নিউজ একটা সময় পড়তাম। সেই সময় মেগা সিরিয়াল শুরু হলো, মেগাও করতাম, চাকরিও করতাম। তো নাটক থেকে কিছুটা দিন একটু আমার কয়েক বছর একটু বিরতি নিতে হয়েছিল। তারপরে আবার দেবেশ চট্টোপাধ্যায়ের নির্দেশনায় ওরই লেখা নাটক ব্রেনে বেশ কয়েক বছর পরে ফিরলাম। এবার আমি ঘাট থেকে যেটা পেলাম, আসলে আমার না নিজে যতই আমি এই মিডিয়া সেগমেন্টে ঢুকে থাকি না কেন, ওই ক্যাপশনসগুলো পড়লে অবাক লাগে, সুন্দর লাগে বেশ, যারা লেখালেখি করেন আর কি। আমি পড়লাম কি যে সাহসী চরিত্রে অনেক দিন পর এই অমুক কি করে করলেন তিনি, এটা ছিল হেডিং। এবার আমি দেখিও নি, তো আমি কিছু কমেন্টও করতে পারবো না। এবার কী ছিল, মানে
ভিতরে কি ছিল আমি জানি না, মানে হোয়াট ওয়াজ देयर? সাহসী চরিত্র মানে আসলে অভিনয় করতে গেলেই একটা সাহস লাগে, সেটা আমার মনে হয়। অভিনয় করাটা কিন্তু খুব চারটিখানি কথা না। আজকাল সবাই খুব মনে করে যে মানে ওই তো মানে একটু পারি আর কি। কিছু পারি না কিন্তু অভিনয় পারি। হ্যাঁ, প্রথম কথা থিয়েটারের ক্ষেত্রে অতগুলো মানুষ সামনে, তাদের সামনে লাইভ পারফর্ম করা, সেটা তো আমার মনে হয়, সেটা আমার কাছে মনে হয় যে খুবই চ্যালেঞ্জিং। কোনো কাট নেই, কোনো রিটেক নেই, হ্যাঁ, কাজেই সেটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং মনে হয়। সাহসী মানে একটু বোল্ড চরিত্র, কিছু বোল্ড সিনস আছে নীলের সঙ্গে আমার, সেইগুলোতেই আমার মনে হয় যে আমার তো এখানে একটা জিনিস মনে হয় ব্যক্তি দিচ্ছে, বোল্ড শব্দটাও পাল্টে গেছে আমাদের এখানে। একদমই তাই, একেবারেই তাই। সাহসী চরিত্র কেন আমি বুঝি না, মানে এই প্রসঙ্গে যদি বলতে হয়, আমি যদি আজকে একটা মাতঙ্গিনী হাজরার পাঠ করি, সেটা আমার কাছে একটা সাহসী চরিত্র করা হবে। রাইট। সেখানে আমি তকমাগুলো না ঠিক মেলে না, আমার কাছে মেলে না, চলে আসছে, সেই জন্য বললে হয়তো মানুষ তাড়াতাড়ি রিলেট করতে পারবেন বা পড়বেন জিনিসটা, তাড়াতাড়ি করে পড়বেন জিনিসটা। ক্লিকবেটের যুগে এখন তো বাজার এটা, যে কোনটা কথা বিক্রি হয়, হ্যাঁ ভেবে বলতে অনেক কথা আমাকে, ওই জন্য কোথায় কোনটাকে লিখে দেবে কি। এবার তোমার মিস্টার মিসেস আয়ার মানে প্রথম যেটা কাজ, সবটাই তো অসাধারণ। কোনটা নিয়ে কথা বলবো, মানে তোমার ফিল্মের লিস্ট আমি দেখছিলাম, আমি দেখছি সবই দেখেছি, আর সবটাই ভালো। মানে একটাও আমি এরকম পেলাম না যেটা ওই সো কল ফ্লপ, যেটা সবাই বলে। আমি সেই ফ্লপে বিশ্বাস করি না, যদিও তাও সব ভালো। ইভেন আসলে ছবির ক্ষেত্রে খুব বেছে বেছে, মানে যে কোনো ছবির করিনি, তো সেটা আমার মানে সেই জন্যেই হয়তো আমার ধরো কেরিয়ারে অপর্ণা সেন, অঞ্জন দত্ত, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, মানে এইরকম কিছু, কৌশিক গাঙ্গুলি, আজকের যদি কথা বলতে হয়, মানে এই সমস্ত ডিরেক্টরদের ছবি আমি করেছি। হ্যাঁ, তো একটা সময় আমার কাছে সে অপশনটা ছিল। এই সব ছবিগুলো যখন প্রথম করেছি, তখন কিন্তু আমি জানি যে আমি একটা চাকরি করি, আমার রোজগারের জন্য শুধু অভিনয়ের উপর ভরসা করে, এটা একটা খুব বড় বিষয় ছিল, যে কারণে আমি চুজ করতে পারতাম। কিন্তু যে মুহূর্তে চাকরিটা ছেড়ে দিলাম, এটাই আমার ফুল টাইম রোজগারের জায়গা হলো, তখন তত বাজবিচার করার স্কোপ এলো না। তখন টেলিভিশন করতেই হলো, এবং টেলিভিশন একটা মেজর রোজগারের জায়গা আমাদের ইন্ডাস্ট্রিতে, একদম মানে কিছু করার নেই। মানে যে কারণে টেলিভিশন কিন্তু আমি কোনোদিন ছাড়িনি। অনেক হয়তো একটা সময় অনেক ছবির অফার আসছে, এখন যেমন ওয়েব সিরিজ, কিন্তু টেলিভিশন একটা আমি, কারণ আমার আজকে যা পরিচিতি, যেটুকু যা করতে পেরেছি, সবটাই কিন্তু টেলিভিশনেও আমি এত ভালো ভালো চরিত্র করেছি। রবি ওঝার মতো ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি, হ্যাঁ, এত ভালো ভালো, লীনা গঙ্গোপাধ্যায় এত ভালো ভালো আমাকে চরিত্র দিয়েছেন, সেগুলো এখনো পর্যন্ত আইকনিক চরিত্র হয়ে আছে। তো সেইটা আমি তো অস্বীকার পারবো না। এবার তুমি এই যে এতগুলো মাধ্যম, মানে এতটা কাজ করা, নাটকও, সিনেমাও পুরো অন্য মাধ্যম, আবার টেলিভিশনটাও সত্যি অন্য মাধ্যম, আবার ওয়েবের তখন একটা ফরম্যাট এসছে, কোনটাকে এনজয় করো করতে? এখানে একটাই কথা আমি বলতে চাই, এই সবকটা মাধ্যমে অভিনয়ের মাত্রা কিন্তু আলাদা। এরকম অনেক মানুষ দেখবে যারা স্টেজে খুব সাকসেসফুল, যারা কিন্তু ক্যামেরায় এসে তাদেরকে, সেটা নামি দামি লোক, নামি দামি, এবং অনেক সিনেমার লোকজন থিয়েটার করতে গিয়ে কিন্তু পারেন। এটা আমি জানি না কি করে। কিছু মানুষ আছেন যে যারা টেলিভিশনেও, সিনেমাতেও এবং থিয়েটারেও, তিনটে মাধ্যম আলাদা, তিন ধরনের অভিনয় করতে হয়। আজকে ধরো আমি টেলিভিশনে যখন একটা ভিলেনের রোল করছি, ধরো সেখানে একটা ভীষণ লার্জার দ্যান লাইফ, মানে প্রচন্ড বেশি করতে হয়, করতে করতে এক এক সময় মনে হয় এরপর যখন একটা মানে চালচিত্র এখনের মতো ছবি করবো, যেখানে তো কোনো অভিনয় করি, এত সাটল পারবো কি, এক এক সময় মনে হয়। তারপর দেখি যে না, ওই জায়গাটায় পৌঁছে, ওই চরিত্রটার মধ্যে ঢুকে, ওই স্ক্রিপ্টের মধ্যে ঢুকে কিরকম ওই মাপটা হয়ে গেছে, ওটা একটা হয়ে গেছে। আমার মনে হয় যে সেটাই তো একজন অভিনেতার কাজ। এবং সেইটা আমার ধারণা, যে কারণ যখন থিয়েটার করি তখনও মানুষের ভালো লাগে, যখন টেলিভিশন করছি তখনও মানুষের ভালো না লাগলে, দেখো এতদিন কিন্তু আমি রিজেক্টেড হতাম, একদম ভালো না লাগলে তুমি রিজেক্টেড হবেই। তো সেই কারণে আমার মনে হয়েছে যে, এবং চালচিত্র এখন করার পর প্রত্যেকে যেটা বলছেন যে তুমি আমাকে, অনেকে আমার বন্ধু রজতাবাবু বলছে, তুই নিজেও জানিস না তুই কি মাপের অভিনেত্রী। অত কিন্তু তো ভাবনা চিন্তা করে করিনি, কিন্তু হয়তো ওটা ভেতরে আছে, ওই যে বাবার কাছে ছোটবেলায় শিখেছি, ওটা কোথাও কখন যে ভেতরে ঢুকে গেছে, ইনার মাইন্ডে ভেতরে হয়তো গেঁথে রয়েছে। কারণ সত্যি আলাদা করে আমাকে যদি জিজ্ঞেস করো যে তুমি আলাদা করে কি করো, আমি কিন্তু সেটা বলতে পারবো না। ওটা ওই সিচুয়েশনে, ওই চরিত্র সবটা মিলে, ক্যামেরা, লেন্স, মানে পরিবেশ সবটা মিলে অন্যরকম হয়ে যায়।
মানে এই চালচিত্রর ক্ষেত্রে মানে যখন কথা উঠেছে, আসলে আমার খুব পছন্দের লোক অঞ্জন দত্ত। ওনাকে ডিরেক্টর হিসেবে কিরকমভাবে পাও, মানে কি করেন, খুব বকাবকি করেন, কি করেন? না একেবারেই না। আমি ডিরেক্টর হিসেবে অঞ্জনদার সঙ্গে আগে কাজ করেছি, চলো লেটস গো বলে একটা ছবি, অঞ্জনদার 2006-07 অনেক বছর আগে। তো সেই প্রথম কাজ করা, সেটা তো আমাদের একটা গ্রুপ ছিল, খুব এনজয় করে কাজ করেছি। অঞ্জনদার সঙ্গে কাজ করার মজাটাই আলাদা, মানে মানুষটাও যেরকম, মানে গল্প হাসি ঠাট্টা সব কিছুর মধ্যে, বকাবকি যে করতেন না তা নয়, কিন্তু সেটাকে খুব সিরিয়াসলি আমরা নিতাম না, কারণ জানি যে একটু পরেই আবার ঠিক হয়ে যাবে। তো সেইটা তখন বয়সটা অনেক কম ছিল, কাটটু এত বছর পরে তখন আমি অনেক ম্যাচিওর হয়েছি। আর এই ছবিটা অঞ্জনদার বাকি সব কিছুর থেকে একটা অন্য রকম, হ্যাঁ এই ছবিটার প্রতি প্যাশনটাই অঞ্জনদার একটা অন্যরকম ছিল। যেহেতু মৃণাল সেন, তার 100 বছর, তার সঙ্গে অঞ্জনদার যে রিলেশনশিপটা, হ্যাঁ, তো সেইটা এটা একটু অন্যরকম। আর অঞ্জনদা নিজে এত ভালো একজন অভিনেতা, কিছুই না যেটুকু বলে দেন যে তুমি না এটা করো, তাহলে এইটুকু 5% করতে পারলে আমার মনে হয় যে অভিনেতা যদি করতে পারে। তুমি বললে আমি জানি না, এটা যদি মানে অঞ্জনদা শোনেন খুব খুশি হবে। মানে উনি যে খুব ভালো অভিনেতা এটা বোধহয় কম লোক বলে। মানে গান নিয়ে কথা হয়, হ্যাঁ, ওনার ডিরেকশন নিয়ে কথা হয়। গান অঞ্জনদার গান লোকে বেশি শুনেছি, কিন্তু অঞ্জনদার অভিনয়, মানে উনি যে কি, উনি একজন ইন্টারন্যাশনাল লেভেলের নাচ, একদম এটা আমিও মানি, খুব মানি। মানে এটাতে যেটা করে দিয়েছেন অসম্ভব, মানে নাহলে অ্যাওয়ার্ডটা এমনি। এবার হ্যাঁ, এইবার তুমি তো সেই জেনারেশন ধরে অনেক আগে থেকে কাজ করছো, অনেকটা দিন, মানে অনেকটা শুরুর দিন। এখন নতুনদের দেখতে পাচ্ছ, আসছে সবাই। কতজন ফেমাস হতে আসছে, কতজন কাজ করতে আসছে? ফেমাস হতেই লোকে বেশি আসছে, কারণ ফেমাস হওয়াটা এখন খুব সহজ হয়ে গেছে। কাজ করতে এসে সারা শহরে বড় বড় হোর্ডিং, নাম, প্রোমো, তার সমস্ত সোশ্যাল মিডিয়া, তাদের ফ্যান ফলোয়িং, রিল, সবেতেই এখন অনেক সহজে অনেক বেশি সংখ্যক লোকের কাছে রিচ করা যাচ্ছে। কিন্তু কাজটা আলটিমেটলি যেটা করতে আসছি সেটা মন দিয়ে না করলে তো টিকে থাকতেও পারছে না। এরকমও তো দেখছি, আসছে একটা কাজ করছে, ভীষণ একটা বিখ্যাত হচ্ছে, তারপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম এটা একটা বড় জিনিস বলেছে, একদম খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা সিরিয়ালে তো বিশেষ করে অনেক বেশি, কারণ এখন তো সুযোগ নেই তোমার যে 5টা কাজ হলো, বাজে কাজ হলো, তারপর ভালো খেতে, এটা ভালো খেতে, দেখি তাহলে খাওয়া যাক। এই গরমে আম পোড়া শরবত দারুণ, বাহ। এইবার সেটাই, মানে এখন কিন্তু দেখো সেই সুযোগ নেই। তোমাদের সময় যাওয়ার ছিল যে একজন এসে 5টা কাজ হয়তো খুব ভালো করলেন না, সেটা উত্তম কুমারের ক্ষেত্রে হয়েছে অনেক আগে। এখন তো সেই সুযোগ নেই। তবে এখন কম্পিটিশনও অনেক বেড়ে গেছে, যেহেতু অনেক মানুষ আসছেন। আমাদের সময় তো অত মানুষ অভিনয় করতে আসতেন না, এখন যেরকম সকলের মানে ঘরে ঘরে সবাই অভিনয় করতে চায় এবং আসছেও প্রচুর মানুষ, সেই কারণে আমার মনে হয় যে কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে। তুমি এই যে রিলসের কথা এক্ষুনি বলে, তুমি নিজের রিলস করো? একদম না। আমার রিলস মানে তুমি আমার ইনস্টাগ্রাম দেখলে দেখবে, আমি ভীষণ বেড়াতে যেতে ভালোবাসি, তো ফ্যামিলি বন্ধু বান্ধব সবার সঙ্গে বেড়াতে যাই। বেড়াতে গিয়ে নানা রকম বিরসা ভীষণ সুন্দর শুট করে, কখনো কখনো আমিও করি, আমার মেয়েরাও করে, সেইগুলো জুড়ে জুড়ে একটু মানে স্লাইস অফ লাইফ আর কি, কিছু কিছু সেইগুলো। কিন্তু ওই গানের সঙ্গে নাচ টাচ ওগুলো আমি, ওগুলো আমার সঙ্গে যায় না, ওটা আমি চেষ্টাই করিনি কোনোদিন। মানে চেষ্টা করলে যে পারবো না তা নয়, ইচ্ছে করেনি করে, ওটা ছাড়া দেখি না। মানে এবার এই যা যা চরিত্র তুমি করেছো, মানে তুমি তো হয়তো আমার শুধু মনে হয় যে সবই করে দিয়েছো, কিন্তু তাও তো বাকি আছে। সব রকম আমরা দেখতে পেয়েছি তোমাকে, সব রকম, অনেক ফ্লেভার, অনেক শেডস। মানে সেই মেয়েরা তারা যখন বলছিলাম, এখনো কি মনে হয় যে না এরকম কিছু একটা বাকি আছে, মানে আমার স্বপ্নের চরিত্র? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই বাকি আছে। এখনো আমি কিছুই করে উঠতে পারিনি, কতটুকু করেছি বাকি আছে। মানে আমার তো সিনেমাতেও সেরকম একটা, যেটাতে শুধু মানে আমার অনেক কিছু করার থাকে, ছবিটা জুড়ে আমি থাকবো, সেরকম স্কোপ তো এখনো ছবিতে আসেনি। মানে আমাকে নিয়েই গল্পটা হবে এবং আমি অনেক কিছু, সেরকম তো এখনো আমার স্কোপ আসেনি। ছবির ক্ষেত্রে হলে হবে, কিন্তু থিয়েটারে তো আমি ওটা আমার আমাকে করতেই হবে, থিয়েটারে আমাকে করতেই হবে। যে আর থিয়েটার না, স্টেজে উঠেন ভীষণ ভীষণ ভালো লাগে, ওটা একটা আলাদা ফিলিং। ওই মজাটা, ওই স্বাদটা যারা পায়নি তারা আমি জানি না কি বুঝতে পারবে কিনা, কিন্তু ওই স্টেজে লাইভ রিঅ্যাকশনটা তো মানে প্রতিদিন প্রতি মুহূর্তে চরিত্রটা হয়ে উঠছে এবং সেই মুহূর্তে সেটা জ্যান্ত এবং শো শেষ হলে সেটা থেকে বেরিয়ে আসছে। তো প্লাস হচ্ছে তুমি হয়তো তোমার 20 নম্বর কোনো একটা শোয়ে গিয়ে মনে হলো
এটা একটু পাল্টানো যায়। হ্যাঁ, সেটা সব সারাক্ষণ হয়, এটা সারাক্ষণই হতে থাকে, যেটা সুযোগ থাকে না, সিচুয়েশন অনুযায়ী অনেক কিছু বদলে যায়। যেমন রিসেন্টলি আমরা ব্রেনেরই শো করতে গেছিলাম দিল্লিতে, সেখানে আমরা বা বিদেশে গত বছর আমেরিকায় আমি লালের ডিরেকশনে ভানু বলে একটা মানে আন্তন চেকভের আঙ্কেল ভানিয়া, হ্যাঁ সেটার একটা অ্যাডাপ্টেশন আমরা ভানু লেনিন সরণিতে ভানু বলে একটা নাটক সুমনের ডিরেকশনে আমরা ইউএসএতে করতে গেলাম। কিন্তু নাটকে অনেক জায়গায় সিগারেট খাওয়া ছিল, কিন্তু আমেরিকায় যেহেতু কোনো হলের মধ্যে তুমি সিগারেট খেতে পারবে না, সেটাকে তক্ষুনি বদলে সরাম করতে হলো। কিছুদিন আগে দিল্লিতে ব্রেনের নাটক করতে গিয়েও কিন্তু ওই সিগারেট খাওয়া, তার সেই কিউটা নিয়ে আর অন্য সহ অভিনেতার ডায়লগ, সেগুলো কি হবে, তো সিগারেটটাকে মদ মানে ওই মদ খাচ্ছে সিগারেট খাচ্ছে সিন ছিল, তো সেটাই গ্লাস করে দিলাম। তো এইগুলো তো সারাক্ষণ চলতে থাকে, এটাও টাফ, ইম্প্রোভাইজ, হ্যাঁ ইম্প্রোভাইজেশন। এইবার এই যে তুমি মানে এতক্ষণ যে বলছি যে ডেডিকেশন দেখতে পেলাম, এই যে কথা বললে তুমি এত, তার মধ্যেও দেখো এখনো তুমি এক্সাইটেড, মানে এত কিছু করার পরে না নিশ্চয়ই করতে হবে, মানে একদম কাজ যতদিন বেঁচে আছি, যতদিন শরীর সুস্থ আছে, শরীর দিচ্ছে, ততদিন কাজ করে যাব। এবং যেহেতু আমি একটা ইনোভেটিভ কাজের সঙ্গে কাজের মধ্যে নিজেকে রেখেছি, সেই জন্য মাথাটা যেন কাজ করে, মাথা এবং শরীর দুটো যেন কাজ করে, এবং যতদিন পারবো নতুন কিছু করার চেষ্টা করবো। না হলে তো ভীষণ মানে মনে হয় যে একঘেয়ে হয়ে যাবে, মৃত্যুর সমান আর কি, বোর্ডাম আসবে। এবার সেই এনার্জি সবার মধ্যে তো পাও না, না সেটা সবার মধ্যে থাকে না, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে পাও, ইন্ডাস্ট্রি তো অনেক রকম, এই যে একটা শব্দ না ইন্ডাস্ট্রি, এই যে তুমি একটু আগে বললে না, আমার কোথায় খারাপ কোথায় লাগে যে তুমি বললে না যে আমাকে নিয়ে একটা ছবি হোক, বা আমি চাই রোমান্টিক কিছু হোক যেখানে আমি অনেকটা কাজ করতে পারবো, সেটা তো অনেক অভিনেতা বা অভিনেত্রী যাই হোক সবাই চান, কিন্তু সেই ছবি আমাদের এখানে তৈরি হচ্ছে না, হচ্ছে সেই হিন্দিতে বসে আমরা দেখছি আর বারবার বলছি এই ছবিটা এখানে কেন হচ্ছে না। সেই পঞ্চায়েত সারা পৃথিবীর ছবি দেখছি, হলিউডে হচ্ছে, ইউরোপে হচ্ছে, তো সেখানে বাংলাদেশের কাজ দেখলাম আমি একটা, মাই নেম ইজ অ্যালেন স্বপন, হ্যাঁ ভাবাই যাবে না যে ভাবা যায় না যে ওরকম একটা বিষয়, তাহলে হতেই পারে কাজ, এবার এখানে হচ্ছে না কেন, তোমার কি মনে হয়? মানে আমি নিন্দা করতে, মানে প্লিজ মাইন্ড করবেন, আমি নিন্দা করতে বসিনি, মানে জাস্ট আলোচনা, কেন হচ্ছে না, মানে সবাই ভীষণ সেফ খেলছে, মানে যেটা চলছে সেটাই, মানে একটা ছবি দেখো, প্রডিউসারের তো স্টেক থাকে, ডিরেক্টরেরও থাকে, যে ছবি করলাম তো দুদিনও হলে চললো না, সেটা তো কেউই চায় না। সেই কারণে সব দিক থেকে গুছিয়ে কোনটা চলবে, এটা আবার খুব মুশকিল। অনেক কিছু ভেবে চিন্তে ছবি বানানো হলো, তারপর দেখা গেল সেই ছবি চললো, আবার খুব হয়তো মানে ঠিক আছে একজনকে প্রথম ছবি বানালো ভাবেও নি, তার ছবি দেখো তুমি হাউসফুল হচ্ছে, এটা ভীষণ, এইটা খুব ডিফিকাল্ট, মানে মানুষের কি ভালো লাগবে এটা বোঝাটা, মানে আমি তো বলতে পারবো না। হ্যাঁ, অ্যাক্টর হিসেবে তুমি সেই জায়গাটা এখনো বুঝতে পারছেন যে আমি আমার 100% দিয়ে একটা চরিত্র যেভাবে আমি পেয়েছি সেটার মধ্যে মানে সেটা করব, কিন্তু এটা দর্শকের কিরকম লাগবে সেটা বলা খুব ডিফিকাল্ট হয়ে গেছে আজকাল। এটা একদম ঠিক। আর আমার যেটা মনে হয় না, মানুষ না এখন আর খুব মানে মাথা দিয়ে ভাবনা চিন্তা করে খুবই এন্টারটেনমেন্টের জন্য সিনেমা দেখতে চান, খুব সহজ, মানে বেশি কিছু ভাবতে হবে না, যাবো গিয়ে হাসবো কাঁদবো, ভাল লাগবে, সম্পর্কের গল্প, ছাড়াছাড়ি হবে, ভাব ভালোবাসা হবে, বা প্রচন্ড এই মানে ভাবনা চিন্তা থাকবে না কোনো, এটা বলছি না, ঠিক কথা, এটা কোথাও একটা ঠিক, একদমই ঠিক। এবার সেক্ষেত্রে সেরকম ছবি তোমার ইচ্ছা করে যে একটু করি ওরকম ছবি? হ্যাঁ, আমি কমার্শিয়াল ছবি করতে, কারণ দেখো একটা কথা বলি, আজকে বলে না, তখনও উত্তম কুমার বা কমার্শিয়াল ছবিগুলো চলতো বলেই কিন্তু সত্যজিৎ রায়, মৃণাল সেন এরা কিন্তু ছবি করতে পেরেছেন। কমার্শিয়াল ছবি সবসময়, আজকে সাউথে দেখো, হলিউডে দেখো তুমি, কমার্শিয়াল ছবি তো মার্কেট, মানে ওটা তো সেটাও নেই আমাদের, তখন সেটাও নেই, এমনই দৈন্য দশা আমাদের এখন, সেটাও নেই। কিন্তু একটা সময় বাংলায় আজকে বলো ঋতু, বোমবাদা থেকে শুরু করে, মানে ওই সময়টার কথা বলছি, কত কমার্শিয়াল ছবি হয়েছে, কারণ হলই কমার্শিয়াল ছবি চালানোর মতো, এইটা হচ্ছে একটা বড় বিষয়, হল, এটা সবাই বলছে, গ্রামেগঞ্জের মানুষই তো এগুলো বেশি দেখেন, হল কোথায়। সব মিলিয়ে সিনেমার ভবিষ্যৎটা সবই আমরা খুব ডিজিটাইজেশন হয়ে গেছে, আমরা সবই দেখতে পাচ্ছি বাড়িতে, বড় টিভিতে, বা মানে থ্রু ওটিটি, কিন্তু সিনেমার যে স্বাদটা সেটা তো বড় পর্দা, বিগ স্ক্রিন কিছু করার নেই। সেটা আরেকটা জিনিস হচ্ছে, দেখো নাটকের, আমি সত্যি মানে
পরিসংখ্যান অবস্থান আমি ওরমভাবে জানি না, বাট তাও নতুন জেনারেশন, তোমার কি মনে হয় কানেক্টেড বা নাটক দেখতে যায়? হ্যাঁ, মানে আমি দেখো, আমি তো সবার কথা, আমি শুধু আমার চারপাশে যারা আছে তাদের কথা বলতে পারবো। আমার মেয়ের জেনারেশন তারা তো রেগুলার, মানে আমার থেকে বেশি এখন তারা নাটক দেখে, সে এবং তার বন্ধু বান্ধবরা। হ্যাঁ, তাদের উৎসাহ আছে, ছোট থেকে দেখেছে সেই কারণে। কিন্তু ইয়াং জেনারেশন নাটক দেখে, খুবই দেখে। নাটকের কোয়ালিটি ইমপ্রুভ করছে এখন। হ্যাঁ হ্যাঁ, আগের থেকে কোয়ালিটি অনেক অনেক। মাঝখানে একটা টাইম এসেছিল মনে হয় আমার, খুব পলিটিক্যাল নাটক হচ্ছে একটা টাইম। সে তো দেখো, নাটক যে কোনো শিল্প সংস্কৃতির কাজই হচ্ছে যে তার পলিটিক্স চারপাশে যখন চেষ্টা হচ্ছে সেটা তার কাজের মধ্যে আসবে। এটা তো কাজই, শিল্পীদের কাজ, যারা সংস্কৃতি চর্চা করে তাদের কাজ। কিন্তু তার সঙ্গে অন্য নানা রকমের ভালো ভালো কাজ হচ্ছে, পুরোনো ক্লাসিক, সেগুলোও আবার হচ্ছে। হ্যামলেট হচ্ছে, আঙ্কেল ভানিয়া হচ্ছে, সেগুলো তো মানে আজকে ব্রেক্স যা লিখে গেছেন, আজকে চেকভ যা লিখে গেছেন, শেক্সপিয়ার যা লিখে গেছেন, এমনি তো পৃথিবীর শ্রেষ্ঠ সেইগুলোর আজকেও তার একটা রয়েছে বলেই তো সেই প্রোডাকশনগুলো হচ্ছে, সেগুলো সাকসেসফুল হচ্ছে। কাজেই নাটকে ভালো কাজ হচ্ছে। এবং আমি শুধু শহরের কথা বলবো না, মফস্বলে ভীষণ ভালো কাজ। আমার তো মনে হয় মফস্বলে বেশি বোধহয় ছেলে মেয়েরা ইনভলভ, ভীষণ ভীষণ ভালো কাজ হচ্ছে। মানে একটা প্রশ্ন, মানে যেটা তোমায় দেখে আমার মনে হয় কোথাও তুমি কঠোর, আবার বেশ প্রেমিক মানুষ, সবটাই মানে যেটা দরকার যখন। আমি প্রচন্ড প্রেমিক মানুষ। তো আগে কঠোরের জায়গা থেকে প্রশ্ন করি, তুমি এই যে চলার পথে দেখো সমাজ পাল্টেছে, সব পাল্টাচ্ছে, তো এবার সেক্ষেত্রে এই যে পোশাক নিয়ে খুব এখন কথা উঠেছে, জাজ করা হয় ওই নিয়ে, যে কোনো নায়িকাদের ক্ষেত্রেই বিশেষ করে, নায়কদের তো হয় না, সেটাকে কীভাবে দেখো? তোমাকে শুনতে হয়েছে? হ্যাঁ, শুনতে হয়েছে। কখনো যদি কোনোদিন শাড়ি পরে শাড়ির আঁচল হয়তো নেমে গেছে বা কিছু, শুনতে হয়েছে। কিন্তু এগুলোকে আমি পাত্তা দিই না, একদম পাত্তা দিই না। আমার শরীর, আমার জীবন, আমার যেটা ভাল লাগবে আমি সেটা করবো। আমার শিক্ষা দীক্ষা বা আমার কালচার, এগুলো নিতে কারুর প্রশ্ন কেউ করতে পারবে না। আমি যেখানে জন্মেছি, যেখানে বড় হয়েছি, বিয়ে করে যে পরিবারে এসেছি, কারোর কোনো অধিকার নেই সেগুলো নিয়ে বলার। বললে বলবে, সেটা কথা নয়। কিন্তু আমার যদি আজকে ইচ্ছে করে আমি একটা হট প্যান্ট পরবো, আমি পরবো। আমার যদি চেহারায় নাও, মানে এত মানে চেহারা নিয়ে এত কি আছে, মানে সুন্দর চেহারা হতে হবে তবেই পড়তে পারবো, একেবারেই না। আমার যেটা মনে, আমি এই কদিনের জন্য পৃথিবীতে এসেছি, বাঁচবো আমার মতো করে, আনন্দ করে, যা ইচ্ছা হবে তাই করে বাঁচবো। কিছু মানুষ জোর পাবে এই কথাটাই তোমার? একদমই তাই। এত কিছু ভাবার, কে কি বললো না বললো, ট্রোল তো অনেক নোংরা কথা। হ্যাঁ, অনেক মানে আগে প্রথম দিকে খুব একটু মনে হতো, তারপর এখন তো আর পড়িও না, এখন দেখিও না। আমার ইচ্ছে করলে আমি একটা হাফ প্যান্ট পরে ছবি দিতে ইচ্ছে, মানে বেরোতে ইচ্ছে করে, বেরিয়েছি। কেউ হয়তো আমি যে হাফ প্যান্ট পরেছি দেখানোর জন্য আমি বলছি না, আমি বলছি হয়তো বন্ধু বান্ধবদের সঙ্গে গেছি, ছবি তোলা হয়েছে, দেওয়া হয়েছে, তাতে যদি কেউ কিছু বললো না, কিছু যায় আসে। কারণ এখন আমি ফেক ফেমিনিজমই বলবো একটা, সেটাও একটা দিকে এসছে আবার উল্টো দিকে, যে ফেমিনিস্ট আমরা, তাই জন্যই। তোমার কাছে ফেমিনিজম কি? না, এটা ভীষণ, মানে এখন না এই ফেমিনিজমটাকে নিয়ে ভীষণ, মানে কি বলবো, আমার মনে হয় যে ভীষণ বাড়াবাড়ি করা হয়। খুবই স্বাভাবিক জিনিস। এই যে আমি আমার ঠাকুমা দিদিমাদের কথা বলছিলাম না, ওরাও কিন্তু মানে কি বলবো, উইমেন এম্পাওয়ারমেন্ট তুমি যেটা বলছিলে, তারাও কিন্তু করে গেছে। কিন্তু কোনোদিন আলাদা করে বলতে হয়নি যে আমি লড়াই, আমি ফেমিনিস্ট, আমি ইকুয়াল বললে বোধহয় ঠিক হয়, ইকুয়াল বললেই ঠিক হয়, একেবারেই তাই, সেটাই আমারও মনে হয়। আর একটু আরেকটা জিনিস মনে পড়ে গেল এই কথাতে, একটা ছবি দিয়েছিল বিরসাদা, ওই বুক যেতে বোধহয়, হ্যাঁ, ওই যে আমরা বেড়াতে গেছিলাম সেখানে সুইমিং পুলে, হ্যাঁ, সেটা তো সুন্দর লেখাটা দেখলাম আমি, না লেখাটা পড়ে ঢুকেছিলাম আমি, তারপর দেখলাম একটা সিম্পল একটা বিষয়, দুজন মানুষ জলের মধ্যে এতদিন পরেও একটা, এটা আমার ভালো লাগছে উল্টে, যে 14 বছর বা সামথিং, 18 বছর পরে 18 বছর পরে আছে, সেটা দেখে আমার দারুণ লাগছে, আমার দারুণ লেগেছে, আমার দেখে সত্যি কথা বলছি আমার দারুণ লেগেছে। সেখানে পড়লাম হচ্ছে শুধু লোকের কাজই তাই, মানে এত এই সোশ্যাল মিডিয়া হয়ে লোক, আমার মনে হয় যে কাজকর্ম নেই, সারাদিন এই করে, কে কি কোন সেলিব্রিটি কি করছে, হ্যাঁ, আর এই দিকটা খুব মানে ইন্টারেস্টিং হয়ে পড়ছে সবার। আমি সেটাই মানে ভাবি যে কত লোকের কত রাগ আমাদের ওপর, ফ্রাস্ট্রেশন হতে পারে। হ্যাঁ, ফ্রাস্ট্রেশন, আমি সেটাই বলি, এত রাগ
কি যাকে তারা বাঙালি কি চিরকাল পিএনপিসি করতো তোমার মনে হয়? এর আগেও এরকমই ছিল? মানে পিএনপিসি কিন্তু সুস্থ পিএনপিসিও হয়, সুস্থ পিএনপিসি হয় আমাদের ধরো কাজের মধ্যে মেকআপ হ্যাঁ। আচ্ছা শোন, ওই ছবির হিরোর ওই সিরিয়ালের হিরো আর হিরোইন প্রেম করছে রে বাবা, আমাকে হ্যাঁ জানো তো ইত্যাদি প্রেম, খুব ভালো, দুটো মানুষ তো খুন করছে না, কারোর ক্ষতি করছে না, প্রেমই করতে দে না। প্রেমকে কিভাবে এখন দেখো, সেই বিদিতটা নয়, মানে সেই বিদিতটাই নয়। দেখো বয়সের সঙ্গে সঙ্গে তো অনেক কিছু পাল্টায়। প্রেম মানে মনটা কিন্তু এখন আমার মেয়ের মতো, ওটাই হয়, হওয়া উচিত। প্রথম কাউকে ভাল লাগে মানে ভীষণ, আমার কিরকম প্রেম হয় জানো তো, মানে সেগুলো তো মানে প্রেম করা, বিয়ে করা, সংসার করা, সংসার ভাঙা, আবার প্রেম হওয়া, সেগুলো তো হয়ে গেছে, সেগুলো হয়ে গিয়ে এখন আমি সেটেলড। কিন্তু একটা কোনো মানুষ, কোনো গুণী মানুষ, তার কিছু দেখলাম, একজনের গান শুনলাম, একজনের অভিনয়ের পাগল। আমি রিসেন্টলি মানে চামকিলা দেখে দিলজিৎ দোসাঞ্জির মানে আমার মনে হচ্ছে যে কি প্রেমে পড়েছি, সারাক্ষণ দেখে যাচ্ছি। মানে সত্যি তাই, যে চামকিলা যখন দেখলাম যে এত সুন্দর, ওর মানে অদ্ভুত সুন্দর, অনেক দুটো চোখ, এবং ও নিজে যেহেতু সিঙ্গার সেই জন্য আমার মনে হয় চরিত্রটাও অত সুন্দর ও রপ্ত করতে পেরেছে। অসম্ভব চামকিলা, মানে কি বলবো, এত ভালো লেগেছে চামকিলা দেখে। অবশ্যই এত ভালো কাজ বাইরে, অবশ্যই বাইরে। হ্যাঁ, তো সেই বলছি তো, চামকিলা দেখে আমি দিলজিৎ দোসাঞ্জির প্রেমে পড়েছি। আমি এক ভদ্রলোক আছেন, তিনি লন্ডনে থাকেন, ব্রিটিশ অ্যাক্টর, মানে আইরিশ অ্যাক্টর একজন। তো তার কাজ অনেক দিন ধরে দেখছি, দেখি রিসেন্টলি রিপ্লি দেখলাম, অ্যান্ড্রু স্কট। আমি ভাবছি ওরে বাবা, এই লোকটার তো না প্রেমে পড়ে থাকতে পারবে না, এরম অভিনয়, মানে আমার প্রেমটা ওই রকম। হ্যাঁ অবভিয়াসলি। তো আমি অ্যান্ড্রু স্কটের প্রেমে এখন পাগল, মানে তার যা যা পাওয়া যায় সব, আবার সেই শার্লক হোমসে যখন ও মরিয়ার্টি করে, সেগুলো আবার দেখতে শুরু করেছি। এবং ও স্টেজে, ও বেসিক্যালি থিয়েটার অ্যাক্টর। আমি যেহেতু লন্ডনে ন্যাশনাল থিয়েটারে অনেক থিয়েটার দেখেছি, ওদের যে সোশ্যাল মিডিয়ায় পেজ আছে সেখানে আঙ্কেল ভানিয়ার একটা অ্যাডাপ্টেশন অ্যান্ড্রু স্কট করে, একা 6টা চরিত্র, তার ক্লিপগুলো আসে, নাটকটা আমার দেখা হয়নি। আমি স্টেজে দেখে ভাবছি যে লোকটা রিপ্লিতে ওই রকম একটা পাঠ করছে, একটা সাটল অভিনয় করছে, সেই স্টেজে এরকম, মানে সেই গুণী মানুষের প্রেমে তো সারা জীবন সবাই পড়ে এসেছে। এটা আরেকটা জিনিস পেলাম আমি আজকে, মানে প্রেম বলে লোকের মুখ, এই মুহূর্তে আমি এখন দুটো প্রেমে আছি, সেজন্য বললাম। আবার এটা বদলে যাবে, মানে এটা বদলে যায়। প্রেম বললেই মানুষের মুখ চোখটা একটু দেখে, প্রেম মানেই অন্য কিছু জিজ্ঞেস করছে, অন্য কিছু বলবে, কিন্তু প্রেমটা যে এরকমও হয়। হ্যাঁ, আমার এরকমই হয়। ভেরি গুড, এটা খুব ইন্টারেস্টিং। এইবার তোমার পাস্ট টাইম, মানে বাড়িতে যখন থাকো, খুব কম সময় পাও, কাজে থাকো সারাদিন, সব থেকে ভালো কি লাগে তোমার? সব থেকে ভালো লাগে যেটা, সেটা হচ্ছে যে পরিবারের সঙ্গে, মানে 2 মেয়েও আছে, বড় আছে, একসঙ্গে আমরা কোনো সিনেমা দেখলাম, একসঙ্গে খেতে গেলাম। সিনেমা দেখার মানে কোনো কিছু দেখাটাই আমাদের কাছেই বেশি। তুমি যে নাম বললে একটু আগে, আমি ভাবছিলাম প্রশ্ন করবো না, আবার সেই ঘুরে আসছে। দেখো তুমি যা যা দেখেছো বললে, এই দেখাটাও হয়তো এখন অভাব অনেকের। আমি কিন্তু জানো তো, যখনই ধরো কাজে বা বেড়াতে, যখন দেশের বাইরে বিভিন্ন কিছু আমার জায়গায়, দেশে এবং শহরে যাওয়ার সুযোগ হয়েছে, আমি তো সবসময় সেখানকার কালচার, সেখানকার থিয়েটার কি হচ্ছে, মানে লন্ডনে গেলে আমি মানে যা ধরো একটা সিনেমার অভিনয় যা রোজগার করেছি সব কিছু থিয়েটার দেখে খরচ করে চলে এসেছি। কারণ যতগুলো পারা যায়, মানে আবার কবে আসতে পারবো তো আমি জানি না। আমি আমেরিকা গেছি, আমি কিন্তু ব্রডওয়ে অফ ব্রডওয়ে সেগুলো সব দেখি, কারণ যেরকম কাজ হয়, যেরকম প্রোডাকশন হয়, মানে কি বলবো, এটা না দেখাটা, ওখানে গিয়ে না দেখাটা, আমার মনে হয় যে আমি একজন যেহেতু অ্যাক্টিং প্র্যাকটিশনার, আমি তো ওইখান থেকে শিখবো, আমি যে নিজেকে গ্রো করব, তার জন্য তো আমার থেকে বেটার কিছু হতে হবে। তোমার এখনো মনে হয় না যে সব শিখে গেছি? না, আমি এখনো পর্যন্ত নিজের ছবি দেখতে গেলেই মনে হয়, ইস বাবা এই শটটা আমি কেন, এটা তো অন্যরকম করে দেওয়া যেত, এটা এখনো মনে হয়। তোমার দেখে শিখি আর কি, মানে শেখা উচিত সবার, আমাদের শেখা উচিত। লজ্জা করে সবার সামনে নিজেকে দেখতে, আমার এখনো না ভীষণ, জানো তো, অস্বস্তি হয়, মানে এটা এখনো হয়। তোমরা এরকম বলো, আর যাই হোক, মানে ওই বারবার আমি বলি যে আমার আশেপাশে দেখতে পাই সবাই বলে আমি শিখে গেছি, সেটা অভিনয় বলে নয়, যে কোনো কিছু খুব তাড়াতাড়ি শিখে যাচ্ছে এখন সবাই। একদম শেষের দিকে অনেক প্রশ্ন উত্তর হয়েছে, একটা বোধহয় রয়েই গেল, সেটা হচ্ছে শুধু বাবার কথা বললাম, কিন্তু তাছাড়া তোমার যে ফ্যামিলি, সবাই সেখানে হচ্ছে এক একজন লেজেন্ডারি বলবো না, দিগ্গজ মানুষ এক একজন, মানে সেখানে বর থেকে শুরু করে
শ্বশুর থেকে শুরু করে দাদা শ্বশুর, হ্যাঁ সবাই। ইনফ্যাক্ট আমার দাদা শ্বশুরের হরিসাধন দাশগুপ্তের এবছর 100 বছর। 100 বছর এবছর। হ্যাঁ, উনি তো, ওনাকে বলা হয় যে ডকুমেন্টারি ফিল্ম মেকারের পায়োনিয়ার বলা হয়। তো ওর এবারে 100 বছর। তো সেইটার কিছু কিছু অনুষ্ঠান আমরা নন্দনে শুরু করেছিলাম ওর জন্মদিনে শুরু করেছিলাম। এই বছর ধরে মানে বছর ভোর আর কি কিছু কিছু করার প্ল্যান আছে। তো সেগুলো দেখা যাক। এবার এইরকম একটা ফ্যামিলিতে, ভীষণ রঙিন একটা ফ্যামিলি, হ্যাঁ থাকতে গেলে এরকম মানে প্রচুর গল্প, প্রচুর কেচ্ছা, অনেক কিছুই আছে, সবাই জানেন, কিন্তু সবটা মিলে একটা ভীষণ রঙিন আর ভীষণ ভালো মানুষ, ভীষণ আধুনিক মানুষ। মানে সবার থেকেই তো কিছু কিছু পাও। হ্যাঁ, অনেক সমস্যা হবে না তো কোনো মানে নেই, একসঙ্গে মানুষ 5 জন থাকলে সমস্যা হবেই। কিন্তু ভীষণ আধুনিক মানুষ, ভীষণ মানে সবাই নিজের নিজের মতো করে থাকে, আবার সবাই খুব একসঙ্গে, মানে একটা কিছু হলে সবাই, এটাই গ্রেট যে এখনো একসাথে তোমার সাথে। সেটা খুবই খুবই লাকি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এখন তো সব নিউক্লিয়ার। একটু শেষ করার আগে, শেষের দিকে এখন এসছি, মানে যেহেতু তোমায় পেয়েছি, যদি বলো যে যারা নতুন করে অভিনয় করার কথা ভাবছে, নতুন জেনারেশন মেঘলার মতো, কি স্টেপস হওয়া উচিত, মানে কি কি ভাববে, কিভাবে এগোবে? তুমি যদি অভিনয় করতে চাও, প্রথম কথা হচ্ছে অভিনয় এমন একটা জিনিস, সেটা এত বছরের এক্সপিরিয়েন্স দিয়েছে, অভিনয়টা না ভেতরে থাকতে হয়। যদি একেবারেই না থাকে, সেটা শিখে শিখে বসে নিজে খুব একটা কিছু করা যায় না। তোমার গলায় যদি সুর না থাকে, তুমি যতই গান শেখো, প্র্যাকটিস করো না কেন, গলায় সুর না থাকলে হবে না। তো সেই রকম অভিনয়টাও একটা জিনিস, সেটা একটু ভেতরে থাকতে হয়। তারপর সেটাকে ঘষা মাজা, নিজের দেখার পরিধি বাড়ানো এবং নিয়মিত তার চর্চা, প্র্যাকটিস। অভিনয় এমন একটা জিনিস, সমস্ত তোমাকে নাচ জানলে ভালো, তুমি গান জানলে ভালো, তুমি সাঁতার কাটা, গাড়ি চালানো, ঘোড়ায় চড়া, সবকিছু, সবটা দেখা ভালো, সবটা দেখা ভালো, সবটা সেই মতো নিজেকে তৈরি করে। এবং তার সঙ্গে তো ভোকাল, তোমার গলাটা, তোমার শটটা কিভাবে ট্রেনিং কিভাবে কাজে লাগাবে, দম একটা খুব বড় কথা, এবং পরিমিতি বোধ, মানে তুমি কতটুকু করবে, সেটা ভীষণ দরকার অভিনয়। সেগুলো আস্তে আস্তে একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে যেতে আস্তে আস্তে তৈরি হয়। হয়েছে কিছুটা জানা হয়েছে আপনাদের। এবার নিজেদের কথা, সেটা হচ্ছে যে আড্ডা মেরে কেমন লাগলো? খুব ভালো। এর আগেও তোমার সঙ্গে মানে ছোট আড্ডা হয়েছে, কিন্তু ভাল লাগে। সমস্ত মনের কথাই যে জিজ্ঞেস করো তোমরা, এত কিছু মানে এত সম্মান করে ডেকে নিয়ে আসো, এবং না সিরিয়াস, এটা তো পাওয়ার যোগ্য, এইটা না পেলে না করলে জানতে চাও, তো সেটাই ভালো লাগে যে হ্যাঁ নিশ্চয়ই কিছু তো করেছি, কিছু ভালো লাগা তোমাদের দিতে পেরেছি বলেই সেই আদর যত্নটা তোমরা এখনো করছো, বা একটাই রিজন, একদম সেগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা। সিরিয়াসলি একটা রিজন, সেটা হচ্ছে কি, এরকমও হতে পারে যে আমি তো কিছু না পেরে হয়তো এটা করতে বসেছি, আমার এটা দেখে যদি দুজনে ইন্সপায়ার্ড হয়, কারণ এই লাইফটা তো অনেকে চুজ করতে চায়, তোমাদের এই লাইফটা। তবে এই লাইফে প্রচুর চড়াই উতরাই আছে, এইটা বলো। মানে একটা সময় আমি খুব, এই যে এখন চলচ্চিত্র এখন নিয়ে প্রচুর লোকে বিদীপ্তা কি ভালো অভিনেতা, এই ওই প্রচুর কাজ, আবার এমন একটা সময় আসবে যখন কিন্তু কোনো কাজ থাকবে না, ফোন আসবে না, কোনো একটা ফোন আসবে না। সেই সময়টাকে মাথা ঠিক রেখে পেরিয়ে যাওয়া, এটা আমাদের প্রফেশনের একটা বড় দস্তুর বলতে পারো, যে সব সময় কিন্তু কাজ থাকবে। সেই সময়টা তুমি কিভাবে নিজেকে ঠিক রেখেছো, মোটিভেটেড রেখেছো, কিভাবে পজিটিভ থাকছো, সেটাও একটা, সেটা কিন্তু শিখতে হয়। শুধু অভিনয় শিখলে, শুধু ক্যামেরার সামনে আর ওই হোর্ডিং এ থাকলে হবে না, না একদম। এই জীবনটার অনেকগুলো চড়াই উতরাই, অনেকগুলো ভালো খারাপ আছে, সেগুলোর সঙ্গেও নিজেকে অ্যাডজাস্ট করার শিক্ষাটাও শিখতে হবে। চ্যানেলের নাম ভেলকি, একদম শেষ। ভেলকি বলে তোমার মাথায় কি আসে? ভেলকি বললেই, ভেলকি দেখানো মানে ছোটবেলায় ওই ম্যাজিকের, ভেলকির সঙ্গে ম্যাজিকের একটা কিরকম সম্পর্ক, মানে যোগাযোগ আছে। ছোটবেলায় সেই বাবার সঙ্গে মহাজাতি সদনে দেখতে যেতাম ম্যাজিক, হ্যাঁ, পিসি সরকারের, ওই ছবিটাই চট করে মনে আসে। তোমার লাইফের বিগেস্ট ভেলকি, সেটা খারাপ হতে পারে, ভালো হতে পারে। ভেলকি মানে ধরে নাও একটা দারুণ কিছু ঘটেছে যেটা এক্সপেক্ট করনি, আবার একটা খারাপ কিছু ঘটেছে এক্সপেক্ট করনি, বিগেস্ট যে কোনো একটা বলতে হবে। তখন ভেলকি সেরকম ভেলকি কিছু ঘটেনি, কিন্তু কথা হচ্ছে এই যে আমি বর নিয়ে, 2 মেয়ে নিয়ে, সমস্ত কাজ নিয়ে, মানে আমি যেরকম থাকতে চেয়েছি, মানে সেরকমভাবেই থাকতে পারছি, আজও পেরেছি, আনন্দ করে আছি, সেটাই আমার কাছে মনে হয় যে এটাই একটা
তার মানে লাইফটাই ভেলকি, একদম জীবনটাই জীবন মানে ভেলকি, কালকে নেই, এই যে বেঁচে আছি এটাই ভেলকি আমার মনে হয়। অসাধারণ। তাহলে আজকের মতন এখানে কাটলাম, পডকাস্টটা শেষ হলো। দেখতে থাকুন পরবর্তী অন্য কেউ আসবে। আর প্লিজ ওই বারবার বলতে হচ্ছে না যে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আমি বলতে একদম পারি না, নতুন করে শিখছি। না এখন বলার যোগ বলতেই হবে, তোমাকে আমি দেখছি নিজেকে পেটাতেই হবে, না হলে। আর তুমি যদি একটু বলো, মানে তোমার কথা শুনবে, আমার কথা শুনবে না। ভেলকি আপনাদের কাছে নানা রকমের অনুষ্ঠান, নানা রকম মানুষদের নিয়ে আসছে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভেলকি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিন। থ্যাংক ইউ।